দেখো তো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি বেশিরভাগ পড়াটা এই বইয়ের ছবি তুলেই পিডিএফ পাঠাচ্ছি, কারণ দুদিন পর অফলাইনে যখন তোমরা আসবে এই বইটাই তো তোমাদের লাইব্রেরি থেকে দেওয়া হবে। কনসেপ্টটা একটা জিনিস থেকে রাখাটাই বেটার। আর যদি কারো মনে হয় না স্যার আলাদা জিনিস পড়ালে তো ভালো হয়, আমার পিপিটিও আছে এবং তোমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু আমি সমস্ত চ্যাপ্টারের উপরই দিয়ে রেখেছি। যার যেটা সুবিধা হয় সেটা করতেই পারো। তাহলে আমি শুরু করছি। হ্যাঁ স্যার। এখানে কতগুলো ডেফিনেশন আছে, সেখানে ঢোকার আগে যেমন ধরো প্রথম টপিকটাই তোমরা দেখতে পাচ্ছ, রেফ্রিজারেশন, তাই না? হ্যাঁ স্যার। হুম। আমি যদি রেফ্রিজারেশন কথাটা বাদ দিয়ে তোমাদের বলি যে একটা এসি, বাড়িতে সবার এসি আছে বা এসির অভিজ্ঞতা সবার আছে, একটা এসির কাজ কি হতে পারে বলো তো? এয়ার কন্ডিশনিং মেশিনে কেউ একজন ট্রাই করো। মানে স্যার ওর নন হুম হুম বলো। এরিয়ার গরম হাওয়াটা ও মানে সাক করে নেবে আর ঠান্ডা করে দেবে স্যার। মানে টেম্পারেচারটা কমাবে, তাই তো? হ্যাঁ। তুমি যেটাই রাখতে চাইছো সেটা, এটাই কি? আর কিছু? এটা বললে কিন্তু ভুল হবে। তুমি ঠিকই বলেছো, ভুল কিছু বলনি, কিন্তু পুরোটা বললে না। তুমি একটা সার্টেন ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড করে তুমি এসিটাকে চালালে, শুধু 25 ডিগ্রি একবার করলেই হবে না, সেই টেম্পারেচারটা মেনটেন করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আরো তো অনেক ইয়েস কাজ স্যার। থাকেই, কিন্তু টেকনিক্যালি এই যে একটা টার্ম তুমি বললে না, এটা প্রত্যেকটা স্টুডেন্টই বলে, কিন্তু সেকেন্ড টার্মটাও মাথায় রাখতে হবে। শুধু টেম্পারেচার একটা সার্টেন টেম্পারেচারে নিয়ে আসলেই হবে না, সেটাকে কন্টিনিউয়াসলি মেনটেন করতে হবে, এটাই ওর কাজ। এখানে যেমন লেখা আছে দেখো, ইট ইজ দ্য মেথড অফ আপনার লোয়ারিং। দেখা যাচ্ছে না। ওটা একটু ফ্লাকচুয়েট করবে আবার চলে আসবে। এবার দেখতে পাচ্ছ কি? দেখা হ্যাঁ যাচ্ছে তো স্যার, স্যার। দেখা যাচ্ছে তো স্যার। আচ্ছা একটু ধৈর্য ধরো, এটা নেটটা চলে গেলে এরকম হয়। এসছে? আমরা স্যার দেখতে পাচ্ছি কন্টিনিউ। এসছে এসছে এসছে, আমার স্যার নেটওয়ার্কের প্রবলেম তো ওই জন্য। এটা কি আয়ুষ বলছো নাকি? কে বলছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওটা হয়তো তোমার লোকাল কিছু সমস্যা হতে পারে। ঠিক আছে, আমি এগোই তাহলে। হ্যাঁ স্যার। বলছে ইট ইজ দ্য মেথড অফ লোয়ারিং ডাউন দ্য টেম্পারেচার অফ এ ক্লোজড স্পেস। আমি বুঝিয়ে দিচ্ছি, আগে দেখো জিনিসটা কি বলছে। টু এ লেভেল লেস দ্যান দ্যাট অফ দ্য সারাউন্ডিং অ্যাটমসফিয়ার অ্যান্ড মেনটেনিং দ্য টেম্পারেচার অফ দ্য ক্লোজ স্পেস অ্যাট দ্যাট লেভেল। ব্যাপারটা কি হলো, ধরে নেওয়া যাক একটা রুমের টেম্পারেচার আমরা কমাতে চাইছি। বাইরের যা টেম্পারেচার আছে তার থেকে আমি তো কমাবোই, এবং কন্টিনিউয়াসলি সেই টেম্পারেচারটাকে মেনটেন করব। ক্লিয়ার? সেটা কার নাম? না, যে পদ্ধতিতে করছো, যে মেথডে করছো, যেই ইকুইপমেন্ট নিয়ে করছো, সেই পদ্ধতির নাম হচ্ছে রেফ্রিজারেশন। রাইট? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আমি সমস্তটা পড়িয়ে নিই, তারপর তোমাদের আবার একটু জিজ্ঞেস করে আলোচনা করে আরো ক্লিয়ার করে দেবো। পরের টার্মটা দেখো, বলা হচ্ছে রেফ্রিজারেন্ট। অর্থাৎ রেফ্রিজারেশন সিস্টেমটা যে এজেন্ট দিয়ে চলে, অর্থাৎ যে মাধ্যমে চলে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, এয়ার হতে পারে, সেই যার মাধ্যমে তুমি টেম্পারেচারটা কমাচ্ছ। দেখবে এসির ক্ষেত্রে অনেক সময় কিছু গ্যাস প্রেস করে ঢোকানো হয়, কিংবা রেফ্রিজারেটর বা ফ্রিজের মধ্যেও, সেগুলোকে বলা হয় রেফ্রিজারেন্ট। রাইট? রেফ্রিজারেটেড স্পেস 3 নম্বর ডেফিনেশন। অর্থাৎ তুমি এসির ক্ষেত্রে যেটা বললে যে রুমটার টেম্পারেচার তুমি কমাবে, সেই রুমটাকে বলা হচ্ছে রেফ্রিজারেটেড স্পেস। যদি একটা ফ্রিজের কথা বলো, তার ভেতরের অংশ যেখানে আমরা ফলমূল শাকসবজি রাখছি, সেটা হচ্ছে রেফ্রিজারেটেড স্পেস। আমি আরেকবার আসবো, তখন কোশ্চেন করতে পারবে, ভয় নেই। রেফ্রিজারেটর যে ইকুইপমেন্টটা ইউজ করছো, অর্থাৎ টোটাল সিস্টেমটা। রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজের টোটাল সিস্টেমটাকে বলা হচ্ছে রেফ্রিজারেটর। এসি টোটাল সিস্টেমটাকেও বলা হচ্ছে। ক্লিয়ার? লাস্টেরটা খুব ইম্পর্টেন্ট, পেজের একদম শেষে, রেফ্রিজারেটিং ইফেক্ট। এটা কি জিনিস হচ্ছে, এর সঙ্গে একটা জিনিস আমরা পরের পেজেই পাবো। যখন তোমরা এসি কিনতে যাও বা এসির ব্যাপারে শুনেছো, 1 টন 2 টন 1.5 টন এগুলো শুনেছো কিনা? হ্যাঁ হ্যালো? স্যার। এগুলো কি জিনিসটা কি?
কখনো খেয়াল করেছো? 1 টন মানে তো 1000 কেজি, তাহলে কি এসিটার ওজন অত? না, অ্যাকচুয়ালি ও কি করছে, কোনো মেশিন কি করছে, ধরো আমি এসির কথাই যদি বলি, রুম থেকে হিটটাকে সাক করছে, টেনে নিচ্ছে, নিয়ে বাইরে ছুড়ে ফেলছে। এটাই তো এটাই তো কাজ, তাই তো? এটাই ডিফারেন্ট প্রসিডিওরের মাধ্যমে হয়, এত সোজা জিনিস না। এবার যেই মেশিন মিনিটে 1 মিনিটে 210 কিলো জুল হিট টেনে নিয়ে বাইরে ফেলছে, তার ক্যাপাসিটিকে বলছে, সেই মেশিনটার ক্যাপাসিটিকে বলছে 1 টন, বাট TOR, টর, টন অফ রেফ্রিজারেশন। ঠিক আছে, টন অফ রেফ্রিজারেটর। আবার বলছি, 1 টন কথার মানে হচ্ছে 210 কিলোজুল পার মিনিট যদি ও হিট রুম থেকে নিয়ে বাইরে সারাউন্ডিং এ ট্রান্সফার করে বা ছুঁড়ে ফেলে দিতে পারে, তাহলে তার ক্যাপাসিটিকে বলা হচ্ছে 1 টন। তাহলে 1.5 টন কত হবে? চেষ্টা করো। 300 কেটে গেল। 300। 315। ভেরি গুড। ঠিক আছে, এরকম আইকিউ লেভেলের কোশ্চেন থাকবে এমসিকিউতে, তোমাদের সারপ্রাইজ টেস্ট কিন্তু হবে। এটা কোনো ফ্যাকাল্টি বা কারো ডিসিশন না, এটা স্টেট কাউন্সিল বলেছে। একটু তৈরি থেকো, তাও আমি কোশ্চেন দিয়ে দেবো, 50-60টা কোশ্চেন দিয়ে দেবো, তার মধ্যে থেকে তোমরা প্রিপারেশন নিয়ে করতে পারবে। আমি আরেকবার এই পেজটার ডেফিনেশন কি হলো আমি একটু বলে দিই, তাহলে তোমাদের বোধহয় সুবিধা হবে। প্রথমটা রেফ্রিজারেশন, খুব ছোট্ট করে বলতে, টেম্পারেচার তো নামিয়ে দিচ্ছি স্পেসটার, এবং সেটা কন্টিনিউয়াসলি মেনটেন করছি। বেশি না সেন্টেন্স মুখস্থের দিকে যাবে না, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোকে টার্গেট করবে, তাহলে দেখবে সারা জীবন মনে থাকবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রেফ্রিজারেন্ট। শব্দটাকে ভাগ করলে বুঝতে পারবে, রেফ্রিজারেশন আছে প্লাস এজেন্ট আছে, অর্থাৎ যেই মাধ্যমটা নিয়ে আমরা কাজ করব। এটা কিন্তু মাধ্যম বলতে রুমের নয়, মেশিনটার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রেফ্রিজারেটেড স্পেস, যেই জায়গাটার বা যেই স্পেসটার হিটটা আমরা ট্রান্সফার করছি, এসির ক্ষেত্রে রুমটা, আর ফ্রিজ বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে তার ভেতরের স্পেসটা। রেফ্রিজারেটর হচ্ছে মেশিন বা ইকুইপমেন্টের নাম, আর রেফ্রিজারেটিং ইফেক্ট মানে যেই হিটটা সে নিয়ে রুম থেকে নিয়ে বাইরে ছুড়ে ফেলছে, সেই হিটটাকে বলছে রেফ্রিজারেটিং ইফেক্ট, অর্থাৎ কিউ। এইবার বলো, এই পেজটার উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা, জাস্ট এই টপিকটার উপরে। স্যার বলছি রেফ্রিজারেন্ট যেটা বললেন ওইগুলো কি পার্টস গুলোর নাম? না না, রেফ্রিজারেন্ট বললাম না, ধরো কোনো যার মাধ্যমে, মাধ্যম দিয়ে যার মাধ্যমে তুমি কার্বন ডাই অক্সাইড যদি ঢোকাও, তাহলে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে তুমি হিটটা কমাচ্ছ। তুমি আগের দিন একটা কোশ্চেন করেছিলে না, কন্ডেন্সার। এই Yes, sir. এই রেফ্রিজারেন্টকেই কন্ডেন্সার লিকুইড ফর্ম করে প্রেসারটাকে নামিয়ে টেম্পারেচারটা ওর থেকে বের করে দিচ্ছে। বাকি কাজ আমি বলছি না। তাহলে এই যে এর উপর তোমার হিটটা লস করাচ্ছে, তাতে সিস্টেমটার যা এফেক্ট হচ্ছে সেটা নিয়ে তো আমাকে কাজ করতে হচ্ছে। তাহলে মেন ফাংশন কিন্তু এই মাধ্যমটা, রাইট? তো যে মাধ্যম sir. নিয়ে তুমি কাজ করছো তার প্রপার্টি সম্বন্ধে আমাদের জানতে হয়, তার টেম্পারেচার ডিটেল সম্বন্ধে আমাদের জানতে হয়। সুতরাং এটা তো খুব গুরুত্বপূর্ণ, এবং যে জিনিসটাকে নিয়ে তুমি কাজ করছো তার নাম হচ্ছে রেফ্রিজারেন্ট। আর কেউ কিছু জিজ্ঞেস করবে? স্যার রেফ্রিজারেটর যেটা, সেটা আপনি হ্যাঁ, বললেন হ্যাঁ। সুইচ বোর্ড থেকে যা শুরু করে মানে সুইচ পুরোটাকে বোর্ড না, সুইচ বোর্ড নয়, সুইচ বোর্ড এই কখনোই না। সুইচ বোর্ড না, ওই মানে তুমি একটা ফ্রিজ কিনতে গেলে তোমাকে বাড়িতে ফ্রিজ হিসেবে যে প্যাকেজটা টোটাল দিয়ে যাচ্ছে। তুমি একটা এসি আচ্ছা, কিনতে আচ্ছা। চাইলে তোমার ইনডোর আউটডোর যেটা দিয়ে যাচ্ছে, বা স্প্লিট এসির ক্ষেত্রে আর উইন্ডোর ক্ষেত্রে তোমাকে তো একটাই দেবে, ওই টোটালটা। অর্থাৎ আচ্ছা। সোজা কথা, তুমি রুমে আগে টেম্পারেচারটা নামাতে পারছিলে না, ফ্যান ছিল, এবার তুমি হুম, একটা এসি কিনলে, সেই হুম। এসির মাধ্যমে রুমের টেম্পারেচারটা কমাচ্ছ এবং মেনটেন করছো। তাহলে এসির মধ্যে যা যা আছে, যেসব এলিমেন্টস আছে, টোটালটা মিলে একটা সিস্টেম, হুম, হুম। সেই সিস্টেমটাকেই বলা হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর। তাহলে আমি কি পরের পেজে যাব, না কেউ কোশ্চেন করবে? পরেও করতে পারো, কোনো তাড়াহুড়ো নেই, এবং বারবার রিপিট হবে, কোনো টেনশন করতে হবে না। এগোবো? আমি তাহলে নেক্সট পেজে চলে গেলাম। দেখতে পাচ্ছ হিট পাম্প? হ্যাঁ স্যার। হুম।
দেখো, আগের দিন একটু আলোচনা করেছিলাম, বেশিরভাগ স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিলে প্রাকৃতিক দুর্যোগের জন্য। তো আমাদের এখানে এই রেফ্রিজারেশন সিস্টেমটা চলতোই না যদি না থার্মাল ইঞ্জিনিয়ারিং মানে সেকেন্ড লটা আমরা এস্টাবলিশ করতে পারতাম। ওখানে কটা ল আছে? দুটো। দুটো আছে একটা স্যার, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, এটা একটা, ক্লসিয়াস স্টেটমেন্ট। আর ক্লসিয়াস স্টেটমেন্ট। অবভিয়াসলি ক্লসিয়াস স্টেটমেন্ট দ্বারা আমরা এই এয়ার রেফ্রিজারেশন সিস্টেমটা ব্যাখ্যা করতে পারি। সরি, এখানে কি হচ্ছে মূলত যেটা স্বাভাবিকভাবে হয় না, স্বাভাবিকভাবে যেটা হয় কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট সেটাকে বলেছে যে হট বডি অপেক্ষাকৃত টেম্পারেচার যার বেশি আছে সেখান থেকে হিট, কোল্ড বডি অপেক্ষাকৃত টেম্পারেচার যার কম আছে সেখানে হিট ট্রান্সফার হয়। মাঝখানে একটা মেকানিজম থাকে যেটার নাম হিট ইঞ্জিন, এটা কেলভিন প্ল্যাঙ্ক। আর ক্লসিয়াসে কি বলছে ঠিক উল্টোটা, যেটা স্বাভাবিকভাবে হয় না। কি বলছে না, কোল্ড বডি থেকে আরো হিট টেনে আমি হট বডিতে দিয়ে দেবো, স্বাভাবিকভাবে তো হয় না। তাই ওর মধ্যে একটা মেকানিজম ইউজ করতে হয় যার নাম হচ্ছে হিট পাম্প। তোমরা স্কিম্যাটিক ডায়াগ্রাম বা রেখাচিত্রে দেখতে পাচ্ছ একটা গোল চাকতির মতন আছে, সেটা হচ্ছে তোমার হিট পাম্প। দেখো ডাব্লু হচ্ছে। এখানে একটা জিনিস বলে দিই, এই জিনিসটা যদি বুঝতে না পারো তাহলে আমি বলছি। ধরো তোমাদের 3 তলা বাড়ি রয়েছে, অনেকেরই রয়েছে, তা সেখানে ওভারের ট্যাঙ্ক আছে, তাই তো? সেই ওভারের ট্যাঙ্ক থেকে যদি তুমি 1 বালতি জল নিয়ে ওপর দিকে ছোড়ো, সেটা অনায়াসে নিচের দিকে নেমে আসবে। এটা হচ্ছে কনভেনশনাল প্রসেস। কিন্তু তুমি নিচের যেখানে জল জমছে সেখান থেকে যখন তুমি ওভারের ট্যাঙ্কে তুলছো, তখন অটোমেটিক তুলতে পারবে কি? জল তুলতে পারবে? পাইপ স্যার, লাগিয়ে দিলে কি লাগাতে হবে? কি লাগাতে হবে? পাম্প লাগবে স্যার। পাম্প ভেরি গুড। তার মানে সেই জিনিসটাকে টানতে হবে, নতুবা হবে না। তাই ক্লসিয়াস স্টেটমেন্টও বলেছে একটা এক্সটার্নাল এজেন্সির দরকার আছে, ঠিক কি না? হ্যাঁ স্যার। সেই পাম্পটা সাক করে সেই জিনিসটা তৈরি করে কোল্ড থেকে হটে পাঠিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি সেই জিনিসটাই এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু তোমাদের বহু জায়গায়, তোমাদের অবশ্য আমি দেখার সুযোগ পাইনি, যারা অফলাইনে ইন্টারনাল পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে আমি দেখেছি ক্লসিয়াস স্টেটমেন্ট এবং কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা টোটালি গুলিয়ে ফেলে, কিন্তু বিশেষ করে স্কিম্যাটিক ডায়াগ্রামে। এই যে ডাব্লুটা দেখো, অ্যারোহেডটা ভেতর দিকে দেওয়া আছে, এর একটা মানে আছে। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টে দেখবে এই অ্যারোহেডটা বাইরের দিকে দেওয়া আছে, অর্থাৎ লেফট টু রাইট। এখানে রাইট টু লেফট, অর্থাৎ কাজ যেটা হচ্ছে সেটা এই মিডিয়ার ওপরে হচ্ছে, তার ফলে হিট লস হবে। আর হিট ইঞ্জিন কি হচ্ছে, সেটাকে নিয়ে গিয়ে বাইরে ছুড়ে দিচ্ছে। তাই অ্যাওয়ে ফ্রম দা মেকানিজম, অর্থাৎ লেফট টু রাইট অ্যারোহেড হয়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হিট ইঞ্জিন বা কোনো মেকানিক্যাল এলিমেন্ট বা ইকুইপমেন্ট যখন আমরা ইউজ করি, খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় সে কি আমাদের প্রফিট তুলে দিচ্ছে, সেই জিনিসটা ইউজ করে কি আমাদের লাভ হচ্ছে, সেটা আমরা রিপ্রেজেন্ট করছিলাম কি করে? এফিসিয়েন্সি দিয়ে, রাইট? ঠিক হ্যাঁ তো? স্যার। হ্যাঁ স্যার। এখানে যেহেতু জিনিসটা সম্পূর্ণ উল্টো হয়, তাই এখানে এফিসিয়েন্সি থাকে না। দেখো লাস্টের একটা টপিক আছে, কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স অফ রেফ্রিজারেটর। সেটার ব্যাপারটা কি? ম্যাথমেটিক্যাল ফর্মটায় আসো, তারপর আমি ডিটেল পড়াচ্ছি। সিওপি, কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স, কিউ বাই ডাব্লিউ। এখানে ইম্পর্টেন্ট কি, কিউটা কতটা সে সরিয়ে দিতে পারছে, ঠিক তো, ইউনিট টাইমে। কিন্তু পাশাপাশি তোমাকে এটাও খেয়াল করতে হবে যে সে কতটা পাওয়ার কনজিউম করছে। দেখা যাচ্ছে কিউ খুব অল্প সরিয়ে দিচ্ছে, এইদিকে ডাব্লু বিশাল খরচা হচ্ছে। ডাব্লু মানে ধরো ইলেকট্রিসিটি, সেখান থেকে আমরা পেতে পারি। অর্থাৎ কম ইলেকট্রিসিটি খরচা করে বা কম ওয়ার্ক ডান করে যদি ম্যাক্সিমাম হিট ট্রান্সফার করতে পারে, তবেই সেই রেফ্রিজারেটরটাকে আমরা বেটার বলতে পারি। যেমন ধরো সিওপি এখানে বলছে কিউ বাই ডাব্লিউ। তাহলে সিওপি ডেফিনেশন আমরা কি বলতে পারি? ইউনিট ওয়ার্ক ডান করে যতটা হিট ট্রান্সফার সে করতে পারে সেটাই তার সিওপি, ঠিক কি না? হ্যাঁ স্যার। কারো ডাউট আছে? হ্যালো, হ্যাঁ স্যার। শোনা? আরেকবার আমি আমার মনে হয় না তোমাদের ক্লিয়ার হয়েছে, আমি আরেকবার বলছি। হিট ইঞ্জিন যখন ইউজ করছি তখন আমাদের ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে এফিসিয়েন্সি। তার থেকে আমরা বুঝতে পারছি যে হিট ইঞ্জিনের পারফরমেন্সটা কিরকম। কেন না, আউটপুটে সে কি দিচ্ছে, তাকে ইনপুটে আমরা কি দিয়েছি, তাহলে আউটপুট বা ইনপুট।
এখানেও সিওপি তার বাইরে কিছু না, তার আউটপুট কি কিউটা কি বের করে দিচ্ছে, কিন্তু বিনিময়ে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি একটা ইলেকট্রিক বিল আসলো, তাহলে কি আমার সেই মেশিনটা লাভজনক হবে? হবে না তো। তাই কিউ না বাই স্যার। ডাব্লিউ হচ্ছে, অর্থাৎ কিউ তুমি বের করে দিচ্ছ সেটা খুব ভালো, কিন্তু তার বিনিময়ে আমাকে দেখতে হবে ডাব্লুটাও কত। এবার তোমরা বলতে পারো স্যার এসি লাগালে তো অনেক বিল আসে। আমি, সে তো লাগবেই, সে তো কাজ করছে, কিন্তু তুমি একটা এসির সঙ্গে আরেকটা এসির তুলনা করো, দেখা যাচ্ছে একটা এসি খুব কম ইলেকট্রিক বিল আসছে, আরেকটা হিউজ আসছে, তাহলে আমি কোনটাকে চুজ করব? অবভিয়াসলি যেটার বিল কম আসছে আমি এই জায়গাটায় হিট করতে চাইছি। আপাতত কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এইবার স্যার। দেখো, এইবার দেখো এই পেজটার মধ্যে আমি থাকছি, আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে এগোচ্ছি, আমার বিশাল জাম্প দেওয়ার দরকার নেই, জিনিসগুলো ক্লিয়ার করে নাও। এখানে দেখো তিনটে স্টেপ আমি দেখতে পাচ্ছি, স্কিম্যাটিক ডায়াগ্রাম, রেখাচিত্রটার দিকে তাকাও। নিচে আছে সিঙ্ক, রাইট? হুম। তার উপরে আছে পাম্প, তার উপরে আছে সোর্স। আমি যদি একটা ছোট্ট ছোট্ট সিস্টেম করি তাহলে একাধিক এলিমেন্টকে নিতে হয়। প্রথম সিস্টেমটা হচ্ছে সিঙ্ক থেকে পাম্প, রাইট? দ্বিতীয় হ্যাঁ স্যার। সিস্টেমটা হচ্ছে পাম্প থেকে সোর্স, তাই তো? হ্যাঁ স্যার। অর্থাৎ আমি একটা কিউ ফ্যাক্টর একটা ডাব্লু ফ্যাক্টর নিয়ে যদি আমি তুলনা করি, তাহলে প্রথম তুলনাটা হচ্ছে সিঙ্ক আর পাম্পের মধ্যে, দ্বিতীয় তুলনাটা পাবো পাম্প আর সোর্সের মধ্যে। হুম। এইবার বুঝতে পারবে কি বলতে চাইছি। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স তো কিউ আর ডাব্লুর মধ্যে রেশিও। তাহলে আমি যখন রেফ্রিজারেটর নিয়ে কাজ করব তখন আমি কাজ করছি সিঙ্ক আর পাম্পের মধ্যে, হিট পাম্প। তাহলে এখানে এখানে দেখো কিউ টেনে নিচ্ছি, তার বিনিময়ে ডাব্লু কাজ করছে, তাহলে এর সিওপিটা কি হবে? কিউ বাই ডাব্লু, তার হচ্ছে রেফ্রিজারেটরের। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার পাম্প সেই কিউটা টেনে নিয়ে গিয়ে ফেলছে কোথায়? সোর্সে, বা এয়ার কন্ডিশনিং সিস্টেম বলে সেটা সারাউন্ডিংসে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি হচ্ছে? ডাব্লু, আর ওপরে হিট কত থাকছে? কিউ প্লাস ডাব্লু। কিউ প্লাস ডাব্লিউ। তাহলে এই যে কিউ বাই ডাব্লু প্রথমে পেলে, এটা হচ্ছে রেফ্রিজারেটরের সিওপি। যদি তুমি পাম্পের সিওপি বের করতে চাও, দেখো এই পেজটায় চলে আসো, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ হিট পাম্প, সেটার কি হচ্ছে? ওপরে কি পাচ্ছি? হিট, কিউ প্লাস ডাব্লু, কিউ প্লাস ডাব্লিউ। নিচে ওয়ার্ক ডান কত করেছি? ডাব্লু। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটার আরেকটা নাম হচ্ছে ইপিআর। দেখো এখানে লেখা আছে, তোমরা দেখতে এনার্জি পাবে। পারফরমেন্স রেশিও। ভেরি গুড, এনার্জি পারফরমেন্স রেশিও। তোমাদের আমি আরেকবার রিপিট করব, অনেকে চুপ করে আছো, একটু গুলিয়ে গেছে, ভয় নেই। এনার্জি পারফরমেন্স রেশিও তোমাদের বলা হয়, যেটার বাংলা করে বললে যে দেখাও যে এনার্জি পারফরমেন্স রেশিও 1 + সিওপি অফ রেফ্রিজারেটর কি করে আসবে, এখানটায় দেখানো আছে। দেখো ইপিআর সমান লেখা আছে কিউ প্লাস ডাব্লু বাই ডাব্লু, রাইট? হ্যাঁ স্যার। এইবার আমি যদি ভেঙে নিই তাহলে কিউ বাই ডাব্লু প্লাস ডাব্লু বাই ডাব্লু, এটা লিখতে পারি। হ্যাঁ স্যার। তাহলে ইপিআর সমান দাঁড়ালো কিউ বাই ডাব্লু প্লাস ডাব্লু বাই ডাব্লুর জায়গায় 1 লিখতে পারি। হুম। তাহলে কিউ বাই ডাব্লুটা কি? সিওপি অফ রেফ্রিজারেশন সিস্টেম বা হ্যাঁ, রেফ্রিজারেটর। তাহলে আমরা ইপিআর সমান লিখতে পারি সিওপি অফ রেফ্রিজারেশন প্লাস 1। প্লাস 1। এটা প্রমাণ করতে দেয় 3 নম্বর দিয়ে। আমি আবার এই পেজগুলোতে চলে যাব এবং তোমাদের জিজ্ঞেস করব, লজ্জার কিচ্ছু নেই, জিনিসগুলো সোজা, কিন্তু শুরুতে একটু খটোমটো লাগেই। কার কি কোশ্চেন আছে বাবা বলো, কোনো ভয়ের কিছু নেই, কোনো লজ্জার কিছু নেই, জিনিসগুলো জানতে হবে, আমার হাতে অনেক সময় আছে। কার্তিক আছো কি? আমি আসলে স্ক্রিনে আছি, ওগুলো দেখতে পাচ্ছি না কে কে হ্যাঁ আছে না। স্যার আছি কিছু স্যার। কোশ্চেন থাকলে করতে পারো, খুব মজার বিষয়, হোক না উল্টো পাল্টা কোশ্চেন হোক, কোনো সমস্যা নেই আমার। বাকিদের কোনো কোশ্চেন যদি থাকে একটু বলো। এই জিনিসটা কি আরেকবার বলবো? রেফ্রিজারেটরের সিওপি আর ইপিআর এই ব্যাপারটা আরেকবার বলবো কি? স্যার বলছি যে +1টা এনার্জিকে তাহলে রিপ্রেজেন্ট করছে। এনার্জি না বাবা, এখানে এনার্জি বললে কিন্তু অনেক কিছু, এনার্জি পারফরমেন্স রেশিও বলছে কিন্তু, যেটা কিন্তু ইউনিটলেস। আমি বলছি তুমি তো একটা কাজ করছো, ধরো কেউ একজন 10-এর মধ্যে 9 পেলে, রাইট? কোনো একজন স্টুডেন্টের কথা বলছি, কেউ 10-এর মধ্যে 8 পেলে,
কিন্তু দেখা যাচ্ছে যে 10-এ 9 পেয়েছো সে সারা দিন পড়াশুনো করেছো, যে 10-এর মধ্যে 8 পেয়েছো সে হয়তো লাস্ট মোমেন্টে জানতে পেরেছো পরীক্ষার সিলেবাসটা এটা, কিন্তু সেই সময় পড়েও 8 পেয়েছে। তুমি কাকে বেশি ট্যালেন্টেড বলবে? 8 পেয়েছি যে স্যার। 8 8 পেয়েছে, স্যার। তাহলে কিসের রেসপেক্টে করলে? 9 তো গ্রেটার দেন অফ 8, কিন্তু তুমি 8 কে বললে, রাইট? হ্যাঁ স্যার। কেন বললে? কারণ তুমি সময়টার স্যার। সঙ্গে ওর একটা রেশিও বের করেছো, তো সেটা এক্ষেত্রে দরকার হয়। যদিও বিতর্কের খাতিরে অনেকেই বলবে সারা দিন ধরে পড়া, এটাও তো একটা ব্যাপার, আমি সেই বিতর্কে যাচ্ছি না, আমি একটু টেকনিক্যাল ব্যাপারের জন্য এক্সাম্পলটা দিলাম। তাহলে আমাদের রেশিওর ব্যাপারটা এখানে এসে যাচ্ছে। তুমি একটা বিশাল বড় একটা মেশিন লাগিয়ে ঘরে গাঁ 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 করে হিটটা টেনে নিলে, দেখা গেল ইলেকট্রিক বিল এসছে মাসে 1 লাখ টাকা, সেটা কি খুব ভালো হবে? হবে না, না? আমার যদি পারপাসটা সার্ভ হয়, আমার তো অত তাড়াতাড়ি করার দরকার নেই। তাহলে আমাদের পারফরমেন্স মানে তুলনামূলক যে ব্যাপারটা সেটা দরকার। কার সঙ্গে কার তুলনা করব? আমি বের করে দিচ্ছি কিউ, তার বিনিময়ে আমার কত ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি বারবার কেন বলছি? এখানে আছে স্যার ওয়ার্ক ডান, আপনি ইলেকট্রিসিটি বলছেন। এই ওয়ার্ক ডানকে পার সেকেন্ডে কনভার্ট করলে তো আমরা কিলোওয়াট পাবো, পাবো না? সেখান থেকে তো আমরা হ্যাঁ, এনার্জি স্যার। পেয়ে যাব। সেই জন্য কিউ বাই ডাব্লিউ করছি। আর যে রেশিওটা আছে, আমি আরেকবার বলে দিই, এই যে রেখাচিত্রটা আছে, আয়ুষ চুপচাপ কেন? আয়ুষ শুনতে পাচ্ছে নাকি? ওর ওখানে টেকনিক্যাল ফল্ট হচ্ছে আবার। আছো? স্যার আছি, আমার নেটওয়ার্কের প্রবলেম জন্য কথাগুলো কেটে কেটে যাচ্ছে, ওই জন্য স্যার ডিস্টার্ব করছি না আপনাকে। ঠিক আছে, তুমি একটু ডাউট গুলো লিখে রেখো, যেদিন এক্সট্রা ক্লাস হবে। এই উইকটা মনে হয় যাদের ওখানে একটু সমস্যা হয়েছে, এরকম জিনিস হতে পারে, আমি দায়িত্ব নিচ্ছি। তোমরা ডাউট, কিন্তু তোমরা তোমাদের কোথায় সমস্যা হচ্ছে এটা তোমাদের দায়িত্ব, বাকি দায়িত্ব আমার। হুম, তোমরা টুকে রাখো, লিখে রাখো বা মনে রাখো, আমাকে পরে কোশ্চেন করবে, আমি এক্সট্রা ক্লাস প্রচুর দেবো, কোনো সমস্যা নেই। স্যার একটা হ্যাঁ কথা হ্যাঁ বলছি, কার্তিক, হ্যাঁ কার্তিক অবশ্যই। রিলেটেড কিন্তু কিছুটা হয়তো বহির্ভূত হবে। সেটা হচ্ছে স্যার, না না ধরুন ঠিক আছে, বলো। এসি এসি বা রেফ্রিজারেটর মানে হ্যাঁ ফ্রিজ, হ্যাঁ হ্যাঁ এইসব হ্যাঁ হ্যাঁ জিনিসগুলো আমরা লোকালি একটা কথা ইউজ করি যে চার। সার্ভিসিং ঠিকঠাক না হলে তাহলে হ্যাঁ। তার ফ্রিজিং সিস্টেমটা বা কুলিং সিস্টেমটা ঠিকঠাক হবে না, তাতে হুম হুম কারেন্ট বেশি করতে পারে। বা হুম যদি হুম একটা ফ্রিজকে যদি আমি ঠিকঠাক সার্ভিস করি হুম হুম তাহলে সে হুম হুম অনেক কম ভোল্টেজে সে কিন্তু হুম কুলিং হুম সিস্টেমটা প্রপার দেবে। তার মধ্যে রিলেশনটা কি যদি একটু বলেন হুম, তাহলে না না, খুব 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 ভালো কোশ্চেন। যদিও এটা এখন না করে পরে করলেও হতো, কিন্তু আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। ধরো এসির ক্ষেত্রে বেশি বুঝবে, রেফ্রিজারেটরটা আমি পরে আসছি, মানে ফ্রিজটা পরে আসছি। খুব ভালো কোশ্চেন এবং খুব প্রাসঙ্গিক। সেটা হচ্ছে এসির মধ্যে একটা ফিল্টার থাকে, জানো? দুটো থাকে, সবাই জানো কি? মোটামুটি না দেখেছো কি? স্যার, জানি না স্যার। স্যার দুটো ফিল্টার থাকে। হ্যাঁ, মোটামুটি দুটো ফিল্টার থাকে, যদিও বলে রাখি সেই ফিল্টার কোনো কাজেরই না, জাস্ট ডাস্টটাকে প্রোটেক্ট করে। একমাত্র যে এরা বিজ্ঞাপনে যেটা বলে না, ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটা প্রোটেক্ট করে, সেটা কিন্তু ডোমেস্টিক পারপাসে কোনো এসিতেই প্রোটেক্ট করতে পারে না, 100% পারে না। আমি আসছি তোমার কোশ্চেনে, তার আগে বলে দিই, একমাত্র ওটিতে, অপারেশন থিয়েটারে যে এসি লাগানো হয় সেটা খুব কস্টলি। হুম, সেখানে ফিল্টারটা সমস্ত ভাইরাস ব্যাক, সমস্ত তো হয় না, 90%, 99% প্রোটেক্ট করে। এবার আসছি তোমার কোশ্চেনে। তুমি যেটা বলেছো দীর্ঘদিন মেনটেনেন্স, পার্টসের মেনটেনেন্সটা একটা বিশাল ব্যাপার। আমি ছোট্ট যদি ফিল্টার দিয়ে বলি, দেখবে 1 উইক থেকে 10 ডেজ যদি কন্টিনিউয়াসলি তুমি ইউজ করো একটা এসিকে, যেটা আমাদের সামার বা গরমের কালে হয়েই থাকে, কি হয়? একটা তো ফ্লো হচ্ছে, ঠান্ডা এয়ার, গরম এয়ার, ঠান্ডা, একটা সার্কুলেশন হচ্ছে, এর ফলে কিন্তু ডাস্টও চলে আসছে। যেখান থেকে আমাদের এয়ার বেরোনোর কথা ফিল্টারের মাধ্যমে, সেখানে ধরে নেওয়া যাক 100টা ছিদ্র আছে, ধরে নিই, অনেক বেশি থাকে, দুদিকে 100টা ছিদ্র আছে। এবার দীর্ঘদিন ব্যবহারের ফলে সেই ডাস্টগুলো সেই পোর্টটাকে আটকে দেয়, সেই ছিদ্রটাকে আটকে দেয়। হয়তো তার ডায়ামিটার হয়তো দেখা যাচ্ছে একই, সামান্য একটা কোনো একটা ইউনিট, ধরো 1 ইউনিট ছিল, সেটা কমে হয়তো হাফ বা তারও কম হয়ে গেছে, প্রত্যেকটা ছিদ্রর কথা বলছি। আর 100টার মধ্যে হয়তো 80টা পুরো ব্লকই হয়ে গেছে। এবার তোমার ইফেক্টিভ কাজ করছে কোনটা? 20। তোমার কম্প্রেসার কিন্তু রান করে যাচ্ছে, তোমার যা যা মেশিনারি ইকুইপমেন্ট পার্টস ঠিকঠাক আগের মতন কাজ করছে, কিন্তু তোমার সেই এয়ার ফ্লোটা তোমার ঘরে দিতে পারছে না। যেটা তোমার 1 মিনিটে ঘরের টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার কথা ছিল, ওরা কিন্তু আগের মতনই কাজ করছে, এখন সেটা লাগছে 3 মিনিট। এবার তুমি বলো, একটা কম্প্রেসার, একটা কন্ডেন্সার, বাকি ইকুইপমেন্টগুলো, ফ্যান আছে, সেগুলো আগে 1 মিনিটে যা দিত এখন সেটা 3 মিনিটে দিচ্ছে, তাহলে তোমার ইলেকট্রিসিটি বেশি পুড়ছে কি পুড়ছে না?
অবশ্যই পড়ছে স্যার। এই জন্যে তার ডাস্টগুলো 7 ডেজ বা 10 ডেজে জল দিয়ে বা এমনি দিয়ে ওয়াশ করা হয়, করে লাগানো হয়। আরো ব্যাপার আছে, পার্টসগুলোর যেমন কম্প্রেসার, অ্যাকচুয়ালি জানো তো এসির কাজ যদি তোমাকে বুঝতে হয়, স্পঞ্জ বোঝো, স্পঞ্জ? হ্যাঁ স্যার। সেই স্পঞ্জকে তুমি যেইভাবে তার মধ্যে জলটা ঢোকাতে পারবে, ঠিক একই, খুব মজার ব্যাপার, সেইভাবেই কিন্তু এসি কাজ করে। অর্থাৎ তুমি ফার্স্টে যদি প্রেস করে ছোট করে দাও, তাহলে কি হচ্ছে, কম্প্রেস হচ্ছে। হুম। এবার জলের মধ্যে যদি চুবিয়ে দাও, প্রত্যেকটা ছিদ্র কি হচ্ছে, ওই ভ্যাকিং পেজগুলোতে জলটাকে টেনে নিচ্ছে, এটা হচ্ছে এক্সপানশন। সেটা আমি পরে আসবো। কার্তিকের কি বোঝা গেল, না আরো কিছু বলবো? না স্যার, একদম ক্লিয়ার স্যার। আমি ঠিক আছে। এটা হচ্ছে, এবং এটা কিন্তু মেশিনের জন্য ক্ষতিকারক, বিশেষ করে কম্প্রেসারের জন্য। মানে ও টানছে কিন্তু পাচ্ছে না। এটা একটা মজার এক্সাম্পল যদি আমরা দিই, ধরো আমরা মানুষ কিন্তু একটা মেশিনের সঙ্গে যদি তুলনা করি, আমরা সকালবেলা আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব কাজকর্ম থাকে, পেট পরিষ্কারের ব্যাপার থাকে। এবার সেটা অনেক সময় তো শারীরিক প্রবলেমের জন্য হয় না। তখন কি তুমি তোমার যা খিদে পেত বা যা তুমি ইনটেক বা যা তুমি পেটের ভেতর ঢোকাতে পারতে, সেটা খেতে পারবে? পারবে না তো, তোমার ইচ্ছেটাও থাকবে না, দেখবে। মেশিনের জন্যও কিন্তু এর আলাদা কিছু না, এটা আইসি ইঞ্জিনের জন্যও আছে। আমি একটু টপিক কি আইসি ইঞ্জিনের টানবো, হ্যাঁ স্যার, টানতে সুবিধা হবে, যেহেতু যেহেতু হিট ইঞ্জিন আছে, এখানে হিট পাম্প আছে। দেখবে আইসি ইঞ্জিনের দীর্ঘদিন মেশিনটা ইউজ করার পরে কার্বন ডাস্ট জমে যায়। যখন ও সাক করে, তখন টোটাল ভলিউম যে এয়ার ফুয়েল মিক্সচার, বিশেষ করে পেট্রোল ইঞ্জিনের যখন সাকটা করে না, তখন তার ভেতরের যে সিলিন্ডারটা আছে সেটা যদি পুরোটা ভরে, তবেই তো আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো। কিন্তু যদি তোমার এক্সস্ট প্রসেস ঠিকঠাক না হয়, তাহলে কার্বন পার্টিকেল গুলো ইঞ্জিনের মধ্যে ঢুকে থাকে, এবং তোমার হয়তো খিদে 10 ইউনিট, তুমি টানলে 8 ইউনিট, তো তোমার তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 8 ইউনিট দিতে পারবে। এবার সেটাকে কম্প্রেস করে যখন তুমি কনভার্সন করছো, তখন তো তুমি 8 ইউনিট পোড়াচ্ছ, এবং যত দিন বাড়বে 8 ইউনিট থেকে 6 ইউনিট হবে, 6 থেকে 4 হবে, 4 থেকে 3 হবে, তারপর কি হবে আমি আর বললাম না। তাহলে মেনটেনেন্সটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেল কি? স্যার কার্তিকদের যে কোশ্চেনটা হ্যাঁ করলো, হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ। সার্ভিসের পর স্যার ওই যে পূর্বের অবস্থায় কি 1 মিনিটের জায়গায় কি আনা যাবে স্যার সার্ভিসের পর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি একটা সার্টেন বয়স না হয় মেশিনের, তাহলে পূর্বের অবস্থা অবশ্যই ফিরে পাওয়া যাবে। ওয়ারেন্টি পিরিয়ড গুলো এরা যে রাখে না, এরা খুব কায়দা করে রাখে। এই যে 1 বছর, 2 বছর, 3 বছর, এই সময়টার মধ্যে পুরো ফিরে পাবে। এরপর তো প্রত্যেকটা এলিমেন্টের একটা সার্টেন বয়স হচ্ছে, সেই জায়গা থেকে 100% আগের জায়গা কখনো পাবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, খুব কার্তিক, থ্যাংক ইউ, খুব ভালো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। দেখো, এখানে রেফ্রিজারেটর আর হিট পাম্পের মধ্যে পার্থক্য আমি এতক্ষণ যে আলোচনা করলাম, তার মধ্যে এই জিনিসগুলো পেয়ে যাবে। এই যে টর অফ রেফ্রিজারেশন, কি করে তোমার 210 আসলো, এখানে একটা হিসেব আছে। এই পেজটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ ইয়েস স্যার। স্যার। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। দেখো কি করে এসছে, দেখো। অ্যাকচুয়ালি ওরা যেটা বলছে সেটা হচ্ছে, ধরো কোনো বিশুদ্ধ জল থেকে কোনো বরফ যদি তৈরি করা হয়, সেই বরফটাকে টোটালি আইসোলেটেড সিস্টেমের মধ্যে যদি তুমি রাখো, মানে একটা রুমের মধ্যে রাখলে, এবং সেটা আইসোলেটেড, কোনো লস থাকবে না, যদিও বাস্তবে হয় না, কিন্তু ধরে নাও যদি তাই হয়, তাহলে পুরো একটা দিন লাগবে ওর ফেস ট্রান্সফরমেশনের জন্য। ফেস ট্রান্সফরমেশন মানে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস। এখানে যেহেতু আমি আইস আর ওয়াটারের কথা বলছি, অবভিয়াসলি সলিড থেকে লিকুইড হবে। তাহলে একটা পিওর ওয়াটারের লেটেন্ট হিট কত হয়? 336। সেরকম করে আমার 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি ওয়াটারে কনভার্ট করছে, রাইট? আমরা কি জানি, হিট ট্রান্সফার মানে হচ্ছে এমএসটি। সেখানে সেখানে কি করছে, 336 ইন্টু 907, এটা দিয়ে গুণ করছে। দেখো আমি কি বললাম, তুমি অ্যাকচুয়ালি 907 কেন গুণ করছো? এম এস ডেল টি, রাইট? এম মানে হচ্ছে মাস, তুমি ইউজ করছো 1 টন, 1 টন মানে 1000, রাইট? তুমি এখানে 1000 দিতে পারো, কিন্তু ওরা কিছুটা লস ধরে 907 ধরছে, তুমি 1000 দিয়েই গুণ করবে, আমি বলছি।
আর ল্যাটেন্ট হিট হচ্ছে অর্থাৎ এস এর জায়গায়, যদিও এসটা স্পেসিফিক হিট, সেখানে 336 ইন্টু 1000 ডিভাইডেড বাই 24 ইন্টু 60 কেন করলো? একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টাকে আবার 60 দিয়ে গুণ করে ওরা মিনিটে কনভার্ট করছে। সেখান থেকে তুমি যখন করবে এই যে 210 আসবে না, 233.34 কিলোজুল পার মিনিট আসবে, সেটাকে ওরা অ্যাপ্রক্সিমেটলি 210 ধরে। তুমি 1000 দিয়ে যখন গুণ করবে তখন তোমার 233 দশমিক সামথিং আসবে, সেটাই ওরা অ্যাপ্রক্সিমেটলি 210 ধরে, কারণ কিছু তো লস হয়েই থাকে। আরেকবার বলবো কি? হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, এটা একটা তুলনা করছে। এই যে 1 টন এসছে 1000 কেজি ওজন থেকে, তাই তো? এবার বলছি কোনো 1000 কেজির একটা আইস যদি তুমি বসিয়ে রাখো এবং সেটাকে আইসোলেটিং মানে একটা বদ্ধ ঘরের মধ্যে রাখো, সেটা ঠিক লিনতাপ ট্রান্সফার করে সেটা জলে সম্পূর্ণ 1000 কেজি জলে কনভার্ট হতে সময় লাগবে 24 ঘন্টা। ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড লিকুইডে কনভার্ট হতে আমরা কি জানি? হিট সমান হচ্ছে এম এস ডেল টি, যেখানে এম হচ্ছে মাস, এস হচ্ছে স্পেসিফিক হিট, আর ডেল টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। এখানে এমটা হচ্ছে ইউনিট মাস করতে পারো, কিন্তু আমরা বলেছি 1 টন, তাহলে আমাদের মাস কত হবে? 1000 কেজি। আর এস এস হচ্ছে তোমার 336 বিশুদ্ধ জলের ক্ষেত্রে, পিওর ওয়াটারের ক্ষেত্রে। সেই হিসেবে 1000 ইন্টু 336 এটা হচ্ছে ওর টোটাল হিটটা, কিন্তু তোমাকে দেখতে হবে মিনিটে, কারণ আমি তোমাকে বলেছি 1 টন মানে 210 কিলোজুল পার মিনিট। তাহলে ফার্স্টে ডিভাইডেড বাই 24 করলো, তাহলে পার আওয়ারে কত হিট ট্রান্সফার করছি সেটা পেলাম, সেটাকে আবার 60 দিয়ে ডিভাইড করছি, তাহলে পার মিনিটে পেলাম। সেটা করতে গিয়ে তোমরা যদি 1000 ইউজ করো 960 কখনো লিখবে না, লিখবে 1000, সেখান থেকে 233 দশমিক সামথিং পাবে, সেটাকে লস কিছু কনসিডার করে 233 পাবে, সেখান থেকে 210 তোমরা লিখে দেবে। এটা 210 কিলোজুল পার মিনিট। কোনো প্রশ্ন আছে? স্যার 233 রেখে দিলে স্যার এটা ভুল হবে? 233 স্ট্যান্ডার্ড ধরে না তো। এই যে এরা যে জিনিসটা করেছে না, 1 টন সমান 907.2, এটা ধরছে বরফ থেকে যখন ফেজ ট্রান্সফরমেশন হয়ে জলে পরিণত হচ্ছে তখন ওরা কিছু মাসটাকেই লস হিসেবে কাউন্ট করে নিচ্ছে, মানে অতটা জল আমরা পাবো না, কিছু লস হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো সেটা তো আমাদের করার দরকার নেই, তোমাদের এই মুহূর্তে দরকার নেই। কোথার থেকে 907 পেলাম এই ব্যাপারটা আসবে, দরকার নেই, তোমরা 1000 ইউজ করবে। যখন 233 পাবে ক্যালকুলেশন করে তার নিচের স্টেপে অ্যাপ্রক্সিমেটলি 210 কনসিডারিং লসেস বলে লিখে দেবে। ওকে? ওকে ওকে স্যার। ঠিক আছে। এরপরে হচ্ছে হিট ইঞ্জিন রেফ্রিজারেটর, যেগুলো আমি আগেই আলোচনা করেছি। এবার এই সাইকেলটা, আমি সাইকেলে ঢুকতে চাইছি না আজকে, ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট থাক, এই অবধি থাক। কেন বলছি? কারণ আমাকে রিপিট করতেই হবে, আর সাইকেল খুব ইম্পর্টেন্ট, বই থেকে পড়লে সাইকেলটা বোঝা যায় না। তোমরা কার্নোট সাইকেল পড়ছো পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ, মানে ওই স্যার পড়াচ্ছেন, হ্যাঁ স্যার। এর রিভার্স গুলো হচ্ছে, কারণ উনি পড়াচ্ছেন কেলভিন প্ল্যাঙ্ক, আমি পড়াচ্ছি ক্লসিয়াস, দেখবে ঠিক তার উল্টোটা। র্যাঙ্কিন সাইকেলে পড়াচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্কিন সাইকেলে তোমরা ইয়েটা পড়েছো, এফিসিয়েন্সিটা কি করে এলো পড়ছো তো? না স্যার এফিসিয়েন্সি অব্দি যায়নি, ওই কিভাবে কাজ করছে পাওয়ার ট্রান্সমিশনে ওইটা দেখাচ্ছিল স্যার সাইকেলটা। ঠিক আছে ঠিক আছে, উনি করুক, আস্তে আস্তে করুক। দুটো জিনিসই কিন্তু সাইমালটেনিয়াসলি চলছে। আমরা দুজন স্যার মিলে হয়তো তোমাদের পড়াচ্ছি, কিন্তু কোন একটা পার্টিকুলার স্টুডেন্টের কিন্তু দুটো জিনিসই পড়তে হচ্ছে, চাপটা তোমাদের বেশি। চাপ বেশি, কিন্তু বেশি চাপ আবার নেবে না। কেন? কারণ তোমাদের ডাউট থাকবেই, কারো হয়তো 10টা জিনিস বা পয়েন্ট তোমরা বুঝতে পারছো না, কেউ 11টা। এর মধ্যে খারাপ কিচ্ছু নেই। আমি তো বলছি এক্সট্রা ক্লাস প্রচুর পাবে, আমিও দেবো, এস এম স্যারও খুব যোগ্য স্যার, উনিও দেবেন। ওখানে ডাউট গুলো শুধু তুলে ধরবে, ওখানেও যদি লজ্জা পেয়ে চুপ করে থাকো তাহলে তোমাদেরই সমস্যা হবে বলে আমার মনে হয়। কেউ অনেক সময় গ্রুপের মধ্যে কেউ বলতে লজ্জা পাও, এই জিনিসটা আমি দেখেছি দীর্ঘদিন এই লাইনে থেকে, এই পড়ানোর মাধ্যমে।
সেখানে তুমি 1-to-1ও আমাকে জিজ্ঞেস করতে পারো, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো, আমি ফোন করে আমার সময় যখন ফাঁকা থাকবে, তুমি যখন ফাঁকা, আমি ক্লিয়ার করে দেবো। এটা আমাদের দায়িত্ব। আচ্ছা, এই এই কয়েকটা পেজ আমি এইটুকু টপিকের ওপরই থাকলাম, কারণ এরপর যখন আমি সাইকেলে যাব তখন আমাকে আবার ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটা ক্লিয়ার করাতে হবে। ও, তো এখান থেকে কিছু কোশ্চেন থাকলে বলো, বাকিরাও একটু বলো, লজ্জার কিছু নেই। এই ক্লাসটা শুধু আমার ক্লাস নয়, এটা তোমাদের ক্লাস। অনুভব যদি না করতে পারো তাহলে কিন্তু সমস্যা হবে। কার্তিক, আর কিছু জিজ্ঞেস করবে? স্যার অ্যাকচুয়ালি আমাকে পড়ার সময় না দিলে তো মুশকিল, পড়তে হবে। আপনি যা বলেছেন তার উপরে পড়ার পরে যে ডাউটগুলো থাকবে আমি নোট করছি। একদম, অবশ্যই ভেরি গুড। একদম নোট ওয়াইজ আপনাকে আমি জিজ্ঞাসা করবো বা কোনো প্রত্যেক সমস্যা নেই, ভেরি গুড, প্লিজ করো। কারণ তোমার ওই একটা কোশ্চেন হোক, ভুল কোশ্চেন হোক, আমি তো কার্তিকের কোশ্চেন ভুল দেখতে পাচ্ছি না, আমি সবার জন্য বলছি, ভুল কোশ্চেন হোক সেটাও একটা ব্যাপার। যে তোমরা কি তোমরা কি পড়াশুনো করে এসে কোশ্চেন করবে? যেখান থেকে যা ডাউট হবে, স্যার ওখানে তীর চিহ্নটা বাদিকে কেন, ডান দিকে কেন নয়, সব কোশ্চেন করবে। আর এটা হোম অ্যাটমসফিয়ারের মতন ফিল করবে, নাহলে কিন্তু অসুবিধে হয়। আমারও কিছু অসুবিধে আছে, আমি তো আর ম্যাজিশিয়ান না যে এই একে তো অফলাইনেও অনেক সময় বোঝা যায় না কার কি ডাউট আছে, তাও আমরা যারা একটু অভিজ্ঞ বুঝে যাই, কিন্তু অনলাইনে তো বোঝোই, কারোর সঙ্গে কারো দেখা সাক্ষাৎ নেই, সেখানে তোমরা প্লিজ কোশ্চেন করো, আমি প্লিজ বলে বলছি। কোনো সমস্যা নেই, উত্তর পাবে। এস এম স্যারও খুবই যোগ্য, আমি হয়তো একটু সামান্য যোগ্য, কিন্তু উত্তর তোমরা পাবেই। ঠিক অবশ্যই আছে, ঠিক স্যার। আমি বলছি সেই জায়গা করে নেবো। এবং ইভিনিং এর ক্লাস যদি দু একটা মিসও যায়, আমি চাইবো তোমরা করো, তাছাড়াও আমি এক্সট্রা ক্লাস দেবো। আচ্ছা, আজকের ইভিনিং এর ক্লাসটা আমার ব্যক্তিগত কারণের জন্য হয়তো ক্যান্সেল হবে, আমি দেখছি কাউকে দেওয়া যায় কিনা, নাহলে আমি এটা অন্যদিন করিয়ে দেবো। আজকে টোটালি আমার 2 ঘন্টার ক্লাস আছে ইভিনিং এ, আমি পারবো না আজকে থাকতে। আমার একটা মানে সেমিনার আছে আমার নিজস্ব দরকারের। ঠিক আছে, অন্যদিন করে দেবেন স্যার। হ্যাঁ, আমি করিয়ে দেবো, আমি তোমাদের নোটিশ করে দেবো কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, ওকে হ্যাঁ স্যার। স্যার। আর Okay, আজকে এই অবধি থাক। একটু একটু স্ক্রিনশট কি কেউ নিয়েছো? হ্যাঁ স্যার নিয়েছি। আচ্ছা, যা, কোথায় চলে গেলাম, দাঁড়াও।